আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট। ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী। আমেরিকার সামরিক সহযোগিতা বন্ধ হলে এখনই গাজা যুদ্ধের অবসান ঘটবে, বললেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর জানাবো ইসরায়েল অভিমুখে জাহাজ রক্ষার পরিকল্পনা, লোহিত সাগরে নৌবাহিনী টাস্ক ফোর্স গঠন করা বোকামি, বলছে ইরান। এদিকে গাজা ইসরায়েলকে আরও সতর্ক হতে বললেন বাইডেন। ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ নিষিদ্ধ করছে ব্রিটেন। এবং সর্বশেষ জানিয়ে দিব তুরস্কের পার্লামেন্টে হার্ট অ্যাটাকে এমপির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল অভিমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাবেল মানদেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে। প্রতিরোধ সংগঠন হুথি আনসারুল্লাহর আন্দোলনের প্রভাবানাধীন এই বাহিনীটির একটি সূত্র থেকে আজ এই তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি দৈনিক হরেজ আজই দাবি করেছিল, লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনি হুতি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অবশ্য ইয়েমেনি সূত্র বলছে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরই মধ্যে লোহিত সাগরে ইসরায়েলি অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এর আগেও ইসরায়েলে একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরায়েল অভিমুখী সব জাহাজ আটক দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। আমেরিকার সামরিক সহযোগিতা বন্ধ হলে এখনই গাজা যুদ্ধের অবসান ঘটবে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন, মার্কিন সরকার যদি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ফিলিস্তিনি গাজা উপত্যকায় তেল আবিবের বর্বর আগ্রাসন এখনই বন্ধ হবে। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন কথা বলেছেন। ইহুদিবাদী ইসরায়েলকে সব ধরনের রসদ জুগিয়ে গাজায় গণহত্যা চালানোর জন্য দখলদার সেনাদের সক্ষম করে তুলেছে আমেরিকা। ওয়াশিংটনের এই ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছেন ল্যারি জনসন। সিআইএর সাবেক বিশ্লেষক বলেছেন, যদি আমেরিকা ইসরায়েলকে গোলাগুলি, বোমা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দেওয়া বন্ধ করে এবং অর্থনৈতিক সহযোগিতা বাতিল করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মার্কিন এই বিশ্লেষক বলেছেন, রাজনৈতিক কারণে ইসরায়েলকে এই সমস্ত সহযোগিতা বন্ধ করা সম্ভব নয়, কারণ আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদী লবি আইপ্যাকের ব্যাপক প্রভাব রয়েছে। এই লবির সমর্থন নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলেরই রাজনীতিকরা প্রেসিডেন্ট নির্বাচন অথবা সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচন করে থাকেন। আমেরিকা হচ্ছে বর্ণবাদী ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। তারা প্রতি বছর ইসরায়েলকে $300 কোটি সামরিক সহযোগিতা দিয়ে থাকে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। লোহিত সাগরে নৌবাহিনী টাস্ক ফোর্স গঠন করা বোকামি, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরায়েল অভিমুখী জাহাজকে রক্ষার জন্য লোহিত সাগরে আমেরিকা যে টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা নিয়েছে তা বোকামি পদক্ষেপপূর্ণ। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি ও শক্তি প্রদর্শনের কোনো জায়গা নেই। তিনি আশা করেছেন আমেরিকা এই ধরনের কোনো উদ্যোগ নেবে না, কারণ তাতে এই অঞ্চলে নানা রকমের সমস্যা দেখা দিবে এবং মার্কিনিরাই সমস্যায় পড়বে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তারা লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ ও ইসরায়েল অভিমুখী জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করতে প্রস্তুত রয়েছে। এরপর ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
গত কিছুদিন ধরে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার অবসান না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েল আগ্রাসন বন্ধ না করে আমেরিকা লোহিত সাগরে টাস্ক ফোর্স গঠন করতে চাইছে, সূত্র পার্স টুডে। গাজা ইসরায়েলকে আরও সতর্ক হতে বললেন বাইডেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 2 মাসের বেশি সময় ধরে চালানো এই হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 19,000 ফিলিস্তিনি। বর্বর আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার 15 ডিসেম্বর তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র। এমন রিপোর্টের মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করলেন তিনি। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটা চান কিনা প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন বাইডেন। বলেছেন, আমি চাই কিভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা মনোযোগী হোক। হামাসকে নির্মূলে কাজ বন্ধ করা যাবে না, তবে আরও সতর্ক হতে হবে। এদিকে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধের টাইমলাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা দিয়েছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ মন্ত্রী বলেছেন, যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, আমরা ইসরায়েলিদের নির্দেশ দিচ্ছি না যে এই যুদ্ধ ততক্ষণ চলবে। এই হুমকি দূর করতে যতক্ষণ তারা মনে করে তাদের ততক্ষণ সময় নিতে হবে। অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও চেক রিপাবলিক সহ 10টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। আর ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও জার্মানি সহ 23টি দেশ। যদিও সাধারণ পরিষদে পাশ হওয়া এই রেজলিউশনটি মানা বাধ্যতামূলক নয়, তারপরে এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে কাজ করে থাকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার 193 সদস্যদের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে 153টি দেশ। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, গাজায় নির্বিচারে বোমা বর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে। ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ নিষিদ্ধ করছে ব্রিটেন। ফিলিস্তিনের ওপর সহিংসতার জন্য দায়ী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার ক্যামেরন ব্রিটেনের এই পরিকল্পনার কথা জানিয়েছেন। জাতিসংঘে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, গত 7 অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৈনিক হামলা সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তা ক্যামেরন বলেছেন, চরমপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বেসামরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে ও হত্যা করে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তুরস্কের পার্লামেন্টে হার্ট অ্যাটাকে এমপির মৃত্যু। তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার 2 দিন পর মারা গেছেন দেশটির বিরোধী দলীয় একজন আইন প্রণেতা। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকারের দুর্নীতির যে যুদ্ধনীতির সমালোচনা করে বক্তৃতা শেষ করার সময় পার্লামেন্টে হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলীয় আইন নেতা হাসান বিমজ্জে। এই 2 দিন পর বৃহস্পতিবার 54 বছর বয়সী বিরোধী তুর্কি এই আইন প্রণেতা মারা গেলেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহতেরিন কোকা সাংবাদিকদের বলেছেন, বিরোধী ফেলিসিটি সাদেত পার্টির সংসদ সদস্য হাসান বিমজ্জে বয়স 54 আঙ্কারা সিটি হাসপাতালে মারা গেছেন। তুরস্কের পার্লামেন্টের ওয়েবসাইটে দেওয়া এই আইন প্রণেতার জীবনীতি লেখা হয়েছে, মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন তিনি। পরে দেশের রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। তুরস্কের ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন বিমজ্জে। তার আগে দেশটির একটি ইসলামিক বেসরকারি সংস্থায় কাজ